তুমি একবার ভাবো রাধা দিদি, গতবার আমরা ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, কিন্তু এবার যদি সত্যি সত্যি ধরা পড়েছে তাহলে তো তোমার আর আমার দুজনেরই মান সম্মান একেবারে ধুলিস্যাৎ হয়ে যাবে। কেন বুঝতে পারছো না? না, এবার কুরুমা আসলে একটা না একটা রাস্তা বার করতেই হবে। আর এভাবে চলতে পারে না রাধা দিদি, আর এভাবে চলতে পারে না। না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। মেজ দিদি ঠিক করা ওই মাস্টারটা আবার চলে আসবে, আর ছোট করতে তো আমাকে আবার তৈরি হয়ে থাকতে বলেছেন, না হলে উনি খুব রাগ করবেন। যাই আমি। খুব ছোট কর্তা করা হচ্ছে, তাই না? বুঝতে পারছি, ছোট কর্তাকে ভালোই হাত করেছিস। তার আসে মা, আমার মাকে শুধু একবার আসতে দে, তোর এমন একটা ব্যবস্থা করব আমরা যে তোকে সারা জীবন বব বব বলে আমার ছায়ায় থাকতে হবে। নাইস হোম। থ্যাংক ইউ। আরে মেজো বৌমা এসে গেছো? ও, টিচারও এসে গেছেন বুঝি? হ্যাঁ বাবা, একেবারে সঙ্গে করে নিয়ে এলাম। বেশ করেছো, বেশ করেছো। দাঁড়াও, আমি তোমার মাকে ডাকি। সুজাতা, সুজাতা। এই তো। মা, আমার যে বান্ধবীর কথা বলছিলাম সে আমাকে পড়াবে, তিতির। জানো, আগে খুব বড় চাকরি করছিল, কিন্তু ও পড়াশোনাটা এত ভালোবাসে সবকিছু ছেড়ে দিয়ে এখন শুধু প্রাইভেট টিউশন করায়। ওর এখন জীবনের এমই হলো ব্রিলিয়ান্ট সব ছেলেমেয়েরা যাতে আরো ভালো স্টুডেন্ট তৈরি হয় সেটাই দেখা। ও নিজেও খুব ইন্টেলিজেন্ট মেয়ে মা, ভীষণ সেন্সিটিভ মেয়ে। আরে থাক 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 বা প্রণাম টনাম আজকালকার দিনে আবার কেউ করে নাকি? বলছি মেজো বৌমা, তুমি যখন টিচার ঠিক করে এনেছো তখন তো নিশ্চয়ই ভালো হবে। মুশকিলটা হলো গিয়ে শুধু ও ভালো হলে তো চলবে না, যে পড়াশোনা করবে তাকে একবারটি জিজ্ঞেস করে দেখো আদৌ ইচ্ছে টিচ্ছে আছে কিনা। আমার তো মনে হয় বাপু ওর মাথায় কোনোদিনই পড়াশোনা ঢুকবে না। না ঢোকার কি আছে? ছোট বৌমা তো মাধ্যমিক পাশ করেছে। হ্যাঁ মা, বাবা কিন্তু এটা ঠিক কথা বলেছেন। আমরা যদি আগে থেকে ধরে নিই যে শ্যামা কিছু পারবে না, তাহলে তো অ্যাকচুয়ালি শ্যামা কোনো প্রগ্রেস হবে না, তাই না তিতির? হ্যাঁ, মানে আমি সব চ্যাপ্টারগুলো খুব ইজিলি ওকে বুঝিয়ে দেবো, কিছু নোটসও দিয়ে দেবো, সেগুলো যদি একটু ফলো করে ও পাস করে যাবে। মেজবৌদি, এখনো একটা কনফিউশন আছে। শ্যামা এখনো বলেননি যে উনি কি পড়তে চান, মানে কোন সাবজেক্ট নিয়ে এগোতে চান, কিছুই বলেননি। নিখিল দেখো, শ্যামার এখনো পড়াশোনা নিয়ে সেরকম ম্যাচুরিটি আসেনি, ওকে একটু টাইম দাও। আস্তে আস্তে পড়তে পড়তে ও নিশ্চয়ই বুঝতে পারবে, আমরাও বুঝতে পারবো কোন সাবজেক্টে ইন্টারেস্ট পাচ্ছে। একটা কোনো সাবজেক্ট তো ডেফিনেটলি থাকবে যেটা ওর সব থেকে বেশি ভালো লাগবে পড়তে, হয় ইতিহাস, ভূগোল বা হতে পারে সায়েন্স। তিতির তো ওই দেখো, তোমার সাথে তো আলাপই করানো হয়নি। তিতির, দিস ইজ নিখিল, আমার দেওর, শ্যামার হাজব্যান্ড। আর নিখিল, তিতির, মানে আমাদের শ্যামার নতুন টিউটর। হ্যালো। এই তো, যাকে নিয়ে আলোচনা হচ্ছিল সেই ছাত্রী এসে গেছে। শ্যামা, ইনি হচ্ছেন তোমার টিচার, তিতির দিদি। এতক্ষণ আমরা তোমার কথাই ওকে বলছিলাম। শ্যামা, আমার নাম তিতি, আমি তোমাকে আজ থেকে পড়াবো। তুমি কিন্তু আমাকে একদম ভয় পাবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিচ্ছু নেই, পড়াশোনাটা না এনজয় করতে হয়। তুমি যদি একটু এনজয় করে পড়ো তাহলে দেখবে সবটা খুব ইজি হয়ে গেছে। তখন হয়তো দেখা গেল তুমি বাড়ির সমস্ত কাজকর্ম ছেড়ে শুধুমাত্র বই নিয়েই বসে থাকবে। বই নিয়ে বসে থাকতেই তোমার সব থেকে বেশি ভালো লাগলো। ও, আর একটা কথা, তোমার মাথায় যা প্রশ্ন আসবে সবটা কিন্তু তুমি আমায় জিজ্ঞেস করবে। হ্যাঁ, প্রশ্ন করতে একদম হেজিটেট করবে না। তুমি যা জিজ্ঞেস করবে সব আনসার আমি তোমাকে দেবো, কেমন? তোমার কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, তোমার কোনটা সুবিধে অসুবিধে সবটা তুমি বললে সেই অনুযায়ী আমি একটা শিডিউল তৈরি করে তোমাকে পড়াশোনা করাবো, ঠিক আছে?
আমি আজকে সব বই নিয়ে আসবো। এই নিন, এই নিন। থ্যাংক ইউ। বাবা, দিশা তো বলেনি যে ওর দেওরের মেয়েটার প্রতি ভীষণ দরদ। মেয়েটাকে পড়াশুনো করিয়ে তাকে মানুষের মতো মানুষ করার তাগিদ দেখছি নিখিলের বেশি। যাজ্ঞে, আমি আমার কাজ করব, দ্যাটস অল। আমি তো অনেকবার বারণ করলাম, কিন্তু আমার কথা কিছুতেই শুনলো না। এমনকি ওই রিপোর্টার মেয়েটা আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। আর তুমি জানো, মেয়ে সমস্যায় ওদেরকে কথা দিয়ে দিয়েছে কাল নাকি আমি ইন্টারভিউ দেব। কি কি যা তা বলছো মা? ভয় পাবো না মানে কি? তুমি জানো আমি কোন সিচুয়েশনের মধ্যে আছি? শ্যামা গুহারের মতো বলে যাচ্ছে সে গান গাইবে না। আর কাল যদি ওরা সবার সামনে আমাকে গান গাওয়ার জন্য জোর করে, তখন আমি কি করব? মাসির বাড়িতে সবাই জেনে গেলে আমার তো মান সম্মানের কিচ্ছু থাকবে না। প্রেস মিডিয়া জেনে গেলে কি হবে? ওরা তো বুঝে যাবে যে রাধারানী গান গাইতে পারে না। হ্যাঁ বলো, শুনছি আমি, বলো। ইয়েস, গুড আইডিয়া। এটা তো তুমি ভালো বললে মা। আমি যদি এই তোমার প্ল্যানটা ফলো করে কাজটা করতে পারি, তাহলে তো আর ওরা আমাকে গান গাওয়ার জন্য বলতে পারবে না। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। এই না হলে আমার মা। প্লিজ মা, তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ। আচ্ছা শোনো শোনো, আমি এখন রাখছি, ঠিক আছে? মা দারুণ আইডিয়াটা দিয়েছে। এটা যদি আমি একবার কাজে লাগাতে পারি, তাহলে কালকে আমাকে ইন্টারভিউ দিতে হবে না, আর গানও গাইতে হবে না। ইয়েস। যা দিয়া এই নাও গো দিদিমণি, তোমার মিষ্টি আচ্ছা রাখলাম। কে নাও? হ্যাঁ দিদিমণি, আপনি একটু খেয়ে নিন। এ কি নিখিল, তুমি এখানে কি করছো? শ্যামা তখন পড়াশোনা করবে, তুমি থাকলে আবার যদি ওর কনসেন্ট্রেশন ব্রেক হয়। না না দিশা, উনি আমাকে ডিস্টার্ব করেননি। উনি তো বরঞ্চ হেল্পই করছিলেন। তাছাড়া আমার ওনাকে কয়েকটা কথা বলার ছিল, সেগুলোও বলে নিতে পারলাম। ওয়াইফকে পড়াবো, এদিকে হাজব্যান্ডকে অ্যালাউ করবো না, সেটা তো হয় না। সব স্টুডেন্টের সঙ্গেই তো একজন করে গার্জেন থাকে। উনিই তো এখন ওনার গার্জেন। এগুলো আনিয়ে নেবেন, কেমন? থ্যাংক ইউ। এই নিখিল, শ্যামার গার্ডিয়ান বুঝি এখন তুমি? তা বলতে পারো। আপাতত বুক লিস্ট পেয়েছি, বইগুলো নিয়ে আসি। তারপর তিতির, স্টুডেন্টকে কেমন দেখছিস, কি বুঝছিস? কি আর বলবো, এরকম রেজাল্ট করা একটা মেয়েকে পড়াতে হলে কারি বা ভালো লাগে বল? নেহাত তুই বললি তাই পড়াতেই হচ্ছে। কি বলতো, এরকম রেজাল্ট করা একটা মেয়েকে স্ট্রং করানোটা খুব কষ্টের কাজ। ওই চাকে বলে গাধা পিটিয়ে ঘোড়া বানানো। আই বিজলি, তুই হাঁ করে কি শুনছিস? তুই কাজ নিয়ে আর কোনো যা। যাই। শ্যামা, তুমি আবার আমার কথায় কিছু মনে করছো না তো? দেখো, আমি তো তোমার টিচার। পড়াশোনা করাতে গেলে একটু মাঝে সাঝে বকাঝকা করতে হয়। হয়তো তোমাকে আমি একটু বকবো, একটু কটু কথা বলবো। তুমি রাগ করলে কিন্তু শিখতে পারবে না। এবার না না, রাগ কেন করব? আপনি তো আমার শিক্ষক, আর শিক্ষককে সবসময় তার যোগ্য সম্মান দেওয়া উচিত। হ্যাঁ, এটা ঠিক যে আপনাদের মতো হয়তো অত বড় বড় স্কুল কলেজে আমি পড়ি, তবে এটুকু জানি, শিক্ষক চাই বলুক না কেন, তাকে কখনো অপমান করা উচিত না।
তাছাড়া আপনি আমার থেকে বড়, আপনার সম্পূর্ণ অধিকার আছে আমাকে শাসন করার। আপনি যেমন যেমন শেখাবেন আমি চেষ্টা করব মন দিয়ে সেরকম শেখার। আমরা যেখানে ঘুরতে যাচ্ছি মানে মানে আমরা যে জায়গাটায় যাচ্ছি, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, একটা হানিমুন ফিল তো না। মানে আমি বলছিলাম একটু পার্সোনাল সময় আমরা কাটাতে পারি নাকি, মানে তুমি আর আমি, মানে একান্তে। স্টপ ইট অশোক, ওখানে আমরা পার্সোনাল সময় কাটাতে যাচ্ছি না। সবাই মিলে বেড়াতে যাচ্ছি ঠিকই, কিন্তু এটা ভুলে যাও না ওখানে একটা যথেষ্ট ইম্পর্টেন্ট কাজও আছে, আমাদের প্যালেসের ইনঅগ্রেশন। সেটা আমার ওপর কত বড় রেসপন্সিবিলিটি এটা কি তুমি বুঝতে পারছো না? আর আমার দায়িত্ব মানে তোমারও দায়িত্ব অশোক। আর তুমি যদি ফেল করো নিখিল কিন্তু আবার তোমাকে উল্টোপাল্টা কথা বলবে। তুমি কি চাও অশোক? নিখিল আবার সকলের সামনে তোমায় বলুক তুমি রেসপন্সিবল, তুমি অকর্মণ্য, এসব বলে তুমি চাও? দিশা প্লিজ, ওরা আমাকে সরি বলেছে আর আমাকে এটাও বলেছে আর কখনো এসব কথা বলবে না। তুমি কেন ওদের বিশ্বাস করতে পারো না আমি বুঝি না। কি করে বিশ্বাস করবো বলো তো অশোক, কি করে বিশ্বাস করব? 10 লাখ টাকার ঘটনাটা ঘটার পর থেকে নিখিল তোমায় কি কি বলেছে, কত কিভাবে বলেছে তুমি ভুলতে পারো, আমি ভুলতে পারি না। হ্যাঁ তোমায় সরি বলেছে ঠিকই, কিন্তু তারপরে সরিটা বলে লাভ কি হলো? নিখিল পার্টিতে যা করলো, অতজন লোকের সামনে তোমায় যেভাবে আবার অপমান করলো, আই কান্ট ফরগেট অশোক। এরকম ঘটনা যদি আবার ঘটে তুমি কিন্তু আমায় আটকাতে পারবে না। নিখিল যদি আর কোনোদিনও এই জিনিসটা রিপিট করে অশোক, আমি তোমায় বলে দিচ্ছি তোমার ছোট ভাইকেও কিন্তু এবার বুঝতে হবে, জানতে হবে, ফিল করতে হবে অপমান কাকে বলে। আমি জানি এই মুহূর্তে আমি যাই করি না কেন তোমাদের 3 ভাইয়ের মধ্যে ভাঙন ধরানো একটু ডিফিকাল্ট, কিন্তু আমার প্ল্যানটা যে সাকসেসফুল করতেই হবে। আর তাই আমার প্ল্যানটা আমি এবার এমনভাবে সাজাবো যে আমি আগামী স্টেপটা কি নিতে চলেছি সেটা এই পরিবারের কেউ টের পাবে না, কেউ না। আসুন আসুন এইদিকে। কত বাবা ওনার এসে গেছে। আপনারা এসে পড়েছেন? হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং আঙ্কেল। হ্যাঁ, খুব ভালো করেছেন বিজলি। তুই যা ওনাদের জন্য একটু চা ব্রেকফাস্টের ব্যবস্থা কর। নিশ্চয়। না না আঙ্কেল, আপনি এত ব্যস্ত হবেন না, আমরা ব্রেকফাস্ট করে এসেছি। তা বললে কি করে হবে? এ বাড়িতে এসেছেন আর একটু না খেয়ে চলে যাবেন? হ্যাঁ, একেবারে লাঞ্চ করে তবে আপনারা যাবেন। আপনারা হচ্ছেন আমার গেস্ট। আঙ্কেল প্লিজ আমাদেরকে আপনি বলবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি দেখো, তোমরা হলে আমার অতিথি। তোমরা রাধারানীর ইন্টারভিউ নিতে এসেছো। রাধারানী কে জানো তো? আমার শালিকার মেয়ে। আরে আমার তো গর্ব হয় যে এত বড় একজন শিল্পী আমাদের আত্মীয়। দাঁড়াও দাঁড়াও, এই বড় বৌমা, বড় বৌমা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা বলুন। এই শোনো, রাধারানীকে গিয়ে খবর দাও, ওকে রেডি হয়ে আসতে বলো। বলো নিচে সবাই ওয়েট করছেন। আচ্ছা বাবা। এই রে, ওরা তো এসে গেছেন দেখছি। আজ নির্ঘাত ধরা পড়ে যাব আমি, কেউ বাঁচাতে পারবে না। একটু পরেই তো রাধা দিদির সাক্ষাৎকার শুরু হবে। কি যে করব আমি? যদি গান গাইতে বলে, তোমার পা ছুঁয়ে করা প্রতিজ্ঞা যে ভেঙে যাবে কৃষ্ণ। আরে ছোট বৌমা, এই দেখো ওনারা সব রাধারানীর ইন্টারভিউ নিতে এসেছেন। ওহো, তোমাকে তো জিজ্ঞাসাই করা হয়নি। প্রথম দিন পড়াশোনা কেমন হলো তোমার? হ্যাঁ, মন দিয়ে সব বইপত্র পড়তে শুরু করো, বুঝলে তো? আর শোনো, যা পড়বে লিখে লিখে পড়বে, তাহলে দেখবে মনে থেকে যাবে। আমি জানি তোমার বুদ্ধি আছে, তুমি একদিন ভালো রেজাল্ট করে সবাইকে চমকে দিতে পারবে। কি ব্যাপার? কি গো, কে কাকে চমকে দেবে? এই তো আমাদের ছোট বৌমা পড়াশোনা করে ভালো রেজাল্ট করে তোমাকে, আমাকে, সবাইকে একেবারে অবাক করে দিতে পারবে, সেটাই বলছিলাম। রাখবে তোমার কথাগুলো? কাল থেকে সে একই কথা শুনে যাচ্ছি। বাপ রে বাপ। না মানে বলছিলাম যে শ্যামা, মানে যে পড়াশোনা করবে সেই তো এখনো ঠিক করে উঠতে পারলো না কোন বিষয় নিয়ে পড়বে টড়বে আর কি। আর ওনার যত তারা। কথায় বলে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তোমারও সেই দশা হয়েছে না?
বলছি যে এতই যখন তাড়া, তাহলে একটা নকল সার্টিফিকেট জোগাড় করে এনে পাড়ার লোককে বলে বেড়ালেই পারো তো যে তোমার ছোট বৌমা গ্র্যাজুয়েট। হ্যাঁ দিদি ভাই, কতদিন মেয়েটাকে দেখিনি, ওকে দেখে আসি। হ্যাঁ রে শ্যামা, বলি তো রাধা দিদির যখন আগে এরকম গলা টলা ধরে যেত, তুই সব সামলাতিস তো। এখন তুই এত বড় বাড়ির বউ, তোকে তো আর বলতে পারি না, তবে ওই কি সব দিয়ে ওই গার্গল করিয়ে দিতিস না। তোকে আমি কিছু বলছি না, আমাকেই না হয় দেখিয়ে দে কি সব দিতিস, একটু বলে দে না মা। এমন করে কেন বলছো গুরুমা? তোমরা তো আমার পরম আত্মীয়। তাছাড়া আমি একবার গিয়েছিলাম রাধা দিদির সঙ্গে দেখা করতে। তুমি ঘরে যাও, আমি এক্ষুনি গরম জল নিয়ে আসছি। বেঁচে থাক মা, বেঁচে থাক। তাহলে 16 তারিখে আমরা নর্থ বেঙ্গলে প্যালেস ভ্রমণে বেরিয়ে পড়ছি। উফ জাতা, আমার ভাবলেই না কেমন একটা রোমাঞ্চ হচ্ছে। শোনো, তুমি আর আমি সকালে উঠে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াবো। হ্যাঁ, দেখবে চারদিকে কেমন বরফে ঢেকে রয়েছে, মনে হবে একটা অন্য জগতে এসে পড়েছি। একদম না, ও বাবা কি চাইছে একটু রোমান্টিক হও মা। তোমার ঘুম ভাঙানোর দায়িত্ব তো আমার। তাহলে নিখিল, এবার শীতে উঠবো মেতে। মা, এতদিন তুমি নদিয়ায় কি করছিলে? এদিকে রাতের পর রাত আমার ঘুম উড়ে গেছে, আর তুমি এসে গল্প জুড়ে দিলে। ওলে বাবালে বাবালে বাবারে, কত অভিযোগ। এই তো আমি এসে গেছি, ব্যাস এবার শান্তি তো নাকি? কি সব বলছো মা? আজ নয় গলা খারাপের নাটক করে আমি পার পেয়ে গেলাম, কিন্তু কাল কাল আমি কি করব? কিছু ভেবেছো নাকি এখন সেটাও ভাববে? ও বাবা, এই মেয়েটা তো ভীষণ ছটফট করে। ওরে শান্তি শান্তি, এতক্ষণ তোর মা ছিল না, তোর চিন্তা ছিল, এখন মা এসে গেছে আর কোনো চিন্তা নেই, আমি বলছি তো। গুরুমা, গরম জল। নাটক, হ্যাঁ নাটক, এত বুদ্ধি তোর, সেই বুদ্ধি কাজে লেগে কিছুটা করতে পারলি না? গানটা গাইতে পারতিস না তুই? কি বলছো কি গুরুমা? বসার ঘরে সাক্ষাৎকার হচ্ছিল, ওখানে বাড়ি ভর্তি লোক ছিল, আমি সবার সামনে গাইতাম কি করে? যদি ধরা পড়ে যেতাম। ও যদি ধরা পড়ে যেতাম? কেন ধরা পড়বি কেন? হ্যাঁ, তোর মাথায় এত বুদ্ধি, সেসব কাজে লাগানো যায় না? মাথায় বুদ্ধিটা পুরো কিলবিল করে। রাত্রিবেলা বাড়ির জানলা ভেঙে বাড়ির বউ পালিয়ে যাচ্ছে কি না ভাইকে দেখতে, না জানি আর কি করতে। শুধু আমার মেয়েটার জন্য গান গাইতে বললে তখনই বেঁকে বসা তোমার, না? তুমি কেন বুঝতে পারছো না গুরুমা? দুটো যে এক জিনিস নয়। ওখানে আমায় খালি গলায় ক্যামেরার সামনে গান গাইতে হতো, তাহলে তো সবাই বুঝে যেত যে রাধা দিদি ঠোঁট নাড়াচ্ছে আর অন্য কোথাও থেকে গান আসছে। তাহলে কি রাধা দিদির বদনাম হতো না? বলো, তুমি একবার ভেবে বলো না। মা গো মা, হ্যাঁ বাবা কি কথা, রাধা দিদির বদনাম হতো না? তুই আমার রাধা রানীর বদনাম হবে ভেবেই বুঝি গান গাসনি শ্যামা? চালাকি পেয়েছিস? হ্যাঁ চালাকি, আমি বুঝি না তুই কেন গান গাসনি? বল না, বল না মুখ ফুটে শ্যামা, যে গুরুমা তোমাকে আমার আর দরকার নেই, তোমার কোনো সাহায্যের দরকার নেই, তোমার দেওয়ার টাকার দরকার নেই। এখন তো মুটো মুটো টাকা ছড়াচ্ছে নিখিল, তাই দিয়ে ভাইয়ের চিকিৎসা হলো, বাড়িতে মাস্টার রেখে পড়াশোনা হচ্ছে। খুব উঠছিস না, খুব উঠছিস। কত করে বললাম, কত করে বললাম যে শ্যামা শ্যামা আমি অনেক বেশি টাকা দেব, তুই একটু রাধারানীর হয়ে গান গা বাবা, আমাদের মান সম্মানটা বাঁচা। না, কথা শোনা নেই, শুনে রাখ শ্যামা, শুনে রাখ। আমি দেশের বাড়ি গিয়েছিলাম কেন জানিস শ্যামা? তোর বাবা আমার কাছ থেকে আবার অনেকগুলো টাকা ধার নিয়েছে শ্যামা। আর সেই ব্যবস্থা করতেই আমি নদিয়ায় গিয়েছিলাম। ব্যবস্থা? ব্যবস্থা মানে? বলছি বলছি রে, আবার দেখ 3 লাখ টাকা তোর বাবা নিল জানিস।
এমনি এমনি তো আর অতগুলো টাকা ধার দেওয়া যায় না, বল শ্যামা? আর তাই হিসেব মতন তোদের ওই বাড়ি এখন আমার কাছে বন্ধক আছে শ্যামা। ওমা শ্যামা, তুমি এরকম সকাল সকাল মুখে মাস্ক পরে অ্যাপ্রন পরে কি করবে? না আসলে আমি যেখানে রান্না করি সেখানে তো কাজ হচ্ছে, তাই ভাবলাম যে রান্নাটা এখানেই সেরে নি। বাবা ভালোই তো, ওরাও তাহলে তোমার হাতের রান্না একটু খেয়ে যেতে পারবে। তা কি রান্না করবে আজ? আমি বলছি জামাই দাদা, আজকে আর শ্যামাকে কিছু বলো না। শ্যামার আজ অনেক দায়িত্ব, অনেক রান্না বান্না করবে। আসলে শুনছি দুদিন ধরে এরা আসছেন আর ফিরে যাচ্ছেন, কাল নাকি কিছু খাওয়া দাওয়াও করেননি। তাই আজকে ভাবলাম, আর শ্যামাকে বললামও যে ওদের একটু ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়া দেখিনি। চিংড়ি মাছের পুর দিয়ে সিঙ্গারা আর ভেটকি মাছের চপ রান্না হচ্ছে। বাহ, কিন্তু আমারও ফেভারিট। তা ছোট বৌমা, ওখান থেকে আমরা 2-4 পিস পাবো তো? নিশ্চয়ই জামাই দাদা, সকলের জন্য হচ্ছে। আসলে শ্যামা তো খুব ভালো রান্না করে, তাই ওকে আমি বললাম। এতদিন তো রাধারানী যতবার ইন্টারভিউ দিয়েছে, যারা ইন্টারভিউ নিতে এসছেন তাদের প্রত্যেকে নানা রকমের স্ন্যাক্স রান্না করে শ্যামাই দায়িত্ব নিয়ে খাওয়াতো। ব্যাপারটা কি? মাসিমণি হঠাৎ শ্যামাকে দিয়েই রান্না করানোর জন্য এত কেন উতলা হয়ে উঠেছে? আর শ্যামাই বা কবে থেকে মাসিমণির এত বাধ্য হলো? সকাল সকাল একেবারে মুখে মাস্ক পরে চলে এসেছে। এতে তো শ্যামাকেই বেশি হাইলাইট করে দেওয়া হচ্ছে গেস্টদের সামনে। শ্যামা কথাবার্তাও বেশি বলছে না, আর গায়ে পড়ে সবার সামনে শ্যামার এত সুখ্যাতি করে চলেছে মাসিমণি। ব্যাপারটা তোমার খুব একটা স্বাভাবিক লাগছে না? তাহলে আমরা ইন্টারভিউটা নিয়ে নিই। হ্যাঁ নিশ্চয়ই, আরে দেরি কেন? রাধা চ চ চ, বসবি, বস 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 বস। রোলিং। আচ্ছা রাধারানী, আপনি যে আজকে এত বড় একজন গায়িকা, সেসব তো আর একদিনে হয়নি। জীবনে অনেক কঠিন পরিশ্রম করে আজকে আপনাকে এই জায়গায় আসতে হয়েছে। তাই আজকে প্রথমে আপনার জীবনের এই গল্পটা আমরা শুনে নেব। কি করে এলেন এই গানের প্রফেশনে? আমি আগে একটু বলে নি। নমস্কার, আমি রাধারানীর মা রুক্মিণী দাসী। আমার মেয়ে রাধারানীর ছোটবেলা থেকে গানের বড় শখ। আসলে বাড়িতে তো একটা গানের পরিবেশ বরাবরই ছিল। আমিও একসময় চুটিয়ে কীর্তন গাইতাম, আর আমার গান শুনেই তো আমার রাধা বড় হয়েছে। তারপরে গুরু গোবিন্দনাথ তর্করত্নজির কাছে ও গানের দীক্ষা নেয়। আমাদের গুরুমাতা শ্রীকৃষ্ণ ভামিনী দাসী, উনি আমার রাধাকে যত্ন করে কীর্তনের তালিম দেন। আসলে আমি হয়তো কীর্তনে খুব একটা প্রতিষ্ঠা পাইনি, কিন্তু আমার স্বপ্ন ছিল জানেন, আমার মেয়ে যেন সে প্রতিষ্ঠা পায়। আজ ভগবানের কৃপায় আমার রাধা মা আমার সে স্বপ্ন পূরণ করেছে। বল মা, এবার তুই বল। জয় রাধে। আমার মা অনেকটাই বলে দিল, কিন্তু আপনারা জানেন আমার সাফল্যের পেছনে কার হাত আছে? আমার মায়ের। আর যদি আমার মায়ের আশীর্বাদ আমার মাথার উপর না থাকতো, তাহলে আজ আমি আপনাদের সামনে রাধারানী হয়ে দাঁড়াতে পারতাম না। আসলে কি বলুন তো, ছোটবেলা থেকে আমার মা আমার মধ্যে এমনভাবে কীর্তন নামে নেশাটা ঢুকিয়ে দিয়েছে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত শুধু গান নিয়েই থাকি। আমার প্রভাতী কীর্তন দিয়ে দিন শুরু হয়। আচ্ছা রাধারানী, আপনার প্রথমবার স্টেজে ওঠার অভিজ্ঞতাটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি যখন প্রথমবার স্টেজে গান গাইতে উঠেছিলাম আমার মন আনন্দে ভরে গিয়েছিল। বিশ্বাস করুন আমি তো কখনো ভাবতেই পারিনি যে এত মানুষ আমার গান শুনবে। এত মানুষের ভালোবাসা, এত উৎসাহ, আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম। কি হচ্ছেটা কি? ঢ্যাপঢ্যাপ করে ওদিকে কি তাকিয়ে দেখছিস? তাড়াতাড়ি শেষ কর। এত তাড়াতাড়ি কর। তুই বুঝতে পারছিস না? এক্ষুনি হয়তো বলবে গান গাইতে হবে। তাড়াতাড়ি কর বাবা, তাড়াতাড়ি কর। আমি ওদিকে আছি। হ্যাঁ, নে এবার গানটা শুরু কর। বলছিলাম কি ভাই, তোমাকে বলছি ক্যামেরার পজিশনটা যদি একটু চেঞ্জ করো। ও যদি একটু হাঁটা চলা করতে পারে। আসলে দেখছো তো এক জায়গায় বসে একটা ঘাম ঘাম হয়ে গেছে, শরীরটা খারাপ লাগছে। একটু যদি ক্যামেরাটা ওই জানলার কাছে নিয়ে যাও, তাহলে ওই জানলার কাছে দাঁড়িয়ে ও গানটা গাইতে পারে। মানে একটু প্রকৃতি দেখলে পরে একটা বেশ সুন্দর ভাব আসবে, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। এতে তো বেশ ভালোই হবে, এটা খুব ভালো আইডিয়া। এতে স্ক্রিনে দেখতেও খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আসলে মাটির গান তো, একটু গাছপালা আলোর মধ্যে হলে বেশ একটা প্রকৃতির ছোঁয়া পাওয়া যাবে। রাধা, তুই যা না, যা জানলার কাছে গিয়ে দাঁড়া। হ্যাঁ, যা যা যা। যা, তুই ক্যামেরাটা নিয়ে যা। রাধে রাধে, শ্যামা নিশ্চয়ই এতক্ষণে ওদিকে এসে দাঁড়িয়েছে। আমি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না। আমি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না। তাই ছেড়ে দেব না। মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না। ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না। না না, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, আর মাগব ব্রজের পদধূলি। আমি যাব ব্রজের কুলে কুলে, আমি মাগব ব্রজের রাঙা ধূলি। জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা। জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা। বলছি গিয়ে দেখ না একবার, শ্যামা পড়ছে না ফাঁকি দিচ্ছে। দেখে তো আমি যাচ্ছি।
হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনম ঘুরে ফিরে সাধের মানব জনম পেয়েছি রে, লক্ষ জনম ঘুরে ফিরে সাধের মানব জনম পেয়েছি রে। তোমায় ভুজলে হরি বংশীধারী হৃদয় হইও না, তোমায় ভুজলে হরি বংশীধারী হৃদয় হইও না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছোট বৌমার ব্যাপারে রুক্মিণী তোমায় কি বলেছিল? ও আগে রাধার গানের শোয়েতে যেত, তাই তো? রাধা যখন আমাদের বাড়িতে শো করতে এসেছিল তখন তো ও এসেছিল। হ্যাঁ, বলছে ওই যে মেয়েটি দাঁড়িয়ে আছে, ওকে তোর সঙ্গে এসেছে? হ্যাঁ দিদি ভাই, ও তো শ্যামা, ওই আমাদের গায়ে থাকে দিদি ভাই, জানো বড্ড গরিব। আসলে ওদের বড় কাজের দরকার, তো আমারও তো একটা কাজের লোক দরকার দিদি ভাই, তাই না? হ্যাঁ, এসেছিল তো বটেই। আসলে ও রাধারানীর হয়ে পারফরমেন্স কাটতো তো। রাধা যেখানে যেখানে গান গাইতে যেত সঙ্গে সঙ্গে ঘুরতো। আর আমার কপাল দেখো, পোড়া কপাল, ওই কাজের মেয়েই আমার ছেলের বউ হয়ে এলো। তা তুমি হঠাৎ এসব কথা জিজ্ঞেস করছো কেন বলো তো? কিছু হয়েছে নাকি? না না না, তেমন কিছু না, ওই হঠাৎ মনে হলো তাই আর কি। কি মনে হলো গো? হ্যাঁ, ওই 16 তারিখ তো আমরা ঘুরতে যাচ্ছি, ছোট বৌমা যাচ্ছে। তো এর আগে গ্রাম থেকে অত দূরে কোথাও গেছে বলে তো আমার মনে হয় না। তো ঘোরাঘুরি যদি একেবারে অভ্যেস না থাকে তাহলে মুশকিল, শরীর খারাপ বাদিয়ে বসতে পারে। তাই জিজ্ঞেস করছিলাম যে রাধারানীর সাথে কোথাও গিয়েছিল কিনা। ও, রাধারানীর সঙ্গে কোথাও গেছে কিনা সে আমি কেমন করে জানবো? তবে আমার সঙ্গে গিয়েছিল না নর্থ বেঙ্গলে। অবশ্য তখন তো এত ঠান্ডা পড়েনি। শোনো না, একটা ভালো কথা বলছি যে তুমি একবার বাড়িতে ডাক্তার ডাকো। হ্যাঁ, ডাক্তার ডেকে সবাইকে ভালো করে চেক আপ করেই নাও তো। কার কি শারীরিক অসুবিধে আছে জানা গেলে ভালো, আগে থেকে জেনে রাখা ভালো। ডাক্তার দেখে যদি কাউকে আনফিট বলে তাহলে তুমি কি তাকে ছেড়ে চলে যাবে? মা, তা তুমি কি যে বলো, কেন ফেলে রেখে যাবো? আমি বলছি যে ডাক্তার দেখে যদি বলে যে এর এই অসুবিধাটা আছে তাহলে সুবিধা না, সাবধানের তো মান নেই। ডাক্তার আগে থেকে বললে ওষুধপত্র সঙ্গে নিয়ে যাব, দরকার পড়লে কাজে লাগবে। এই সিনেমার রেকর্ডিংটা আর নর্থ বেঙ্গলের শোটা, এই দুটো তো সামলে দে শ্যামা, এই দুটো তো সামলে দে, তোর উপরে সবটা শ্যামা। আর আর আমি এর জন্য তোকে 10,000 টাকা দেবো শ্যামা। হ্যাঁ রে, দেবো। মা, আমি বলছিলাম কি তুমি শ্যামাকে 15,000 টাকা দিয়ে দাও। তাছাড়া পাহাড়ের শোতে তো আমরা অনেক টাকাই পাচ্ছি। তাই তো দেখ শ্যামা, দেখ তোকে তো রাধা দিদি কত ভালোবাসে, দেখ। ঠিক আছে রাধা, ঠিক আছে, তুই যখন একবার বলেছিস তখন আমি শ্যামাকে 15,000 টাকাই দেব। আর আর ভালোই তো, তুই একটু টাকা বাড়িতে পাঠাতে পারবি। কতদিন আর নিখিলের কাছে হাত পেতে টাকা চাইবি শ্যামা, বল? না গুরুমা, আমি ছোট কর্তার কাছ থেকে 8 টাকা ধার নেব না। আমাকে নিজেকে গান করে টাকা রোজগার করতে হবে। তাই তো, আমি তো এই কথাটাই বলছি রে মা, আমি তো এটাই চাই। আরে এইটাই তো তোর সময়, তুই এখন 2 হাতে রোজগার করবি। তুই জানিস রাধারানীর এখন কত নাম ডাক, চারিদিক থেকে শো আসছে, কত লোক চাইছে রাধারানী গান গাক। আর এই সময় তুই একটু রোজগার করে নে শ্যামা। বন্ধকের টাকাটা শোধ করতে হবে, বাবার কথা, মায়ের কথা, ভাইয়ের কথা তোকে ভাবতে হবে, তাই না বল? তাই তো, সুতরাং এটাই তো একদম সময়। তুই মন দিয়ে শুধু গানটা কর, আর
মাঝে মাঝে তো তোর কি হয় শ্যামা, দুম করে বলে দিস আমি রাধারানীর হয়ে গান গাইবো না। আমার যে তখন কি হয় শ্যামা, তোকে কি বলবো? বল না রাধা, রাধা তুই বল না, তুই শ্যামাকে গিয়ে বল, বল যে তোর ভবিষ্যতের কথা ভেবে যেন শ্যামা গানটা গায়, বল না। মা, আমি যদি রাধারানী হয়ে বাঁচতে না পারি তাহলে আমি নিজেকে শেষ করে দেব। রাধা, আমার এত নাম যশ খ্যাতি এগুলো যদি না থাকে, এগুলো ছাড়া আমি বাঁচতে পারবো না। আর আমি যদি নিজেকে একবার শেষ করে দিই তার জন্য দায়ী হবে শ্যামা। রাধা, রাধা কি কথা বলেছে শ্যামা? রাধা, রাধা শোন, রাধা না না না, আমার জন্য কেউ নিজের প্রাণ হারাবে এ আমি সহ্য করতে পারবো না কৃষ্ণ, এই আমি কিছুতেই সহ্য করতে পারবো না। প্রাণের মূল্য যে সবকিছুর চেয়ে বেশি, কিন্তু এভাবে আর কতদিন? একদিন না একদিন তো সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে।